হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রোগ্রাম। আজকে আমি আপনাদের সামনে এনেছি আমাদের তাবিজ ফারুক ভাইয়াকে, যাকে আপনারা অনেক আগেও একবার দেখেছেন। সবাই চিনেন আপনারা তাকে। তো আমরা আজকে আবার নিউ ইয়ার উপলক্ষে তাবিজ ফারুক ভাইয়ের সাথে কথা বলবো। তো চলুন শুরু করা যাক, তাবিজ ভাইয়ের সাথে কথা বলি। আড্ডা দিব আজকে তাবিজ ভাইয়ের সাথে। চলুন শুরু করা যাক। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আপনার নতুন বছরে কিভাবে দিনটা শুরু করলেন? কেমন গেল আপনার 2025 সাল? শুরুটা কেমন হলো? 2025-এ এবার দিনগুলো অনেক ভালো গেছে। স্টার্টিং এ অনেক বড় কিছু কাজ করেছি, আর ইন্ডিভিজুয়ালি 2025-এর প্রারম্ভেই আল্লাহর প্রতি একটা কৃতজ্ঞতা জানিয়েছি যে দিনগুলো যেন নামাজ পড়তে পারি রেগুলার, তারপর কিছু অথেন্টিক কাজ যেন আমি করতে পারি, যেটা আমার জীবনে যেন মাইন্ড ফলো হয়ে থাকে। 2025-এর দুটা মজার ঘটনা বলি, এটা হচ্ছে হয়তো আপনার কাছে ভালো লাগবে। এই 4-5 দিন আগে আমাকে আমার এক ফ্রেন্ড ফোন করলো যে তাবিজ তোর একজন ভক্ত আছে, তোর সাথে দেখা করতে চায়। তাই বললো যে ঠিক আছে আসুক। আমি একটা প্রোগ্রামে ছিলাম, তো উনি প্রোগ্রামে আসলেন। তা আসার পরে আমরা মিষ্টি খেলাম, খাওয়া দাওয়া করে ওনার গাড়িতে আমার এই স্টুডিওতে আসলাম। তো আসার পরে যাওয়ার সময় উনি আমার সাথে হ্যান্ডশেক করলেন। হ্যান্ডশেক করে যাওয়ার সময় মানে আমি আজকে জিনিসটা বুঝছি এরকম যে একটা মানুষকে কিভাবে পছন্দের জায়গায় রাখে। তো উনি যাওয়ার সময় আমার হ্যান্ডশেক করে আমার কিছু টাকা দিয়ে গেল, বললো যে আপনি যদি টাকাটা না রাখেন আমি খুব কষ্ট পাবো। বললো যে আপনার গান আমার এতটা দাগ কাটছে, এতটা ভালো লাগছে। তো পরে আমি মনে করলাম যে ধরেন কি জন্য টাকা দিছে জানি না, পরে আমি টাকাটা খুলে দেখি যে 10,000 টাকা। 10,000 টাকা ধরেন উনি আমাকে দিয়ে গেলেন। ইন্ডিভিজুয়ালি কালকে আবার আরেকটা সেম ঘটনা। আমি রাস্তা পার হচ্ছি জাস্ট বেটার লাইফ হসপিটালের ওই জায়গাটায়, এর মধ্যেই একটা লোক হুন্ডা থামালেন, এই তাবিজ ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। তো পরে আমার উনি চলন্ত অবস্থায় আমার সাথে হ্যান্ডশেক করতেছে। আমি বললাম যে আপনি হুন্ডা থামান, পাশে আসেন। থামানোর পরে উনি আমার বলতেছে যে আপনাকে আমি একটু চা খাওয়াবো, যদি আমি আপনাকে একটু চা না খাওয়াইতে পারি আমার খুব খারাপ লাগবে। তো পরে ধরেন চা খাইতে গেলাম, পরে রাস্তার ওই যে পাশে হোটেলটায় পরে বলে যে না আপনাকে আমি অন্য কিছু খাওয়াবো, যা খুশি মন চায় তা। তো পরে ধরুন উনি খুব ভারী নাস্তা করালেন। তো করানোর সময় উনি ঠিক সেম জিনিস আমাকে এরকম হ্যান্ডশেক করলেন। তাহলে আমি হ্যান্ডশেক করার পরে যাওয়ার পরে দেখলাম উনি আমাকে 2,000 টাকা দিয়ে গেছে। বুঝছে আপনাকে আমি পরিপূর্ণ নাস্তা খাওয়াইতে পারি না, আপনি এই টাকাটা দিয়ে একটু নাস্তা খেয়ে নেবেন। আমার কাছে 2025-এর এই দুইটা সিমটম আমার কাছে একদম টোটালি ডিফারেন্ট মনে হয়েছে আমার লাইফে। আমি মানে এটা কেন বলছি, আমি যখন 5ই আগস্টের যে ভূমিকাটা আমি নিয়েছিলাম হয়তো আপনি দেখেছেন বা জানেন, ওই জায়গায় মানুষ আমাকে এতটা শ্রদ্ধার জায়গায় নিয়ে গেছে যে আগে উনি বলছে তাবিজ ভাই আগে আপনাকে মনে করতাম আপনি শুধু গানের মানুষ, আপনি শুধু গান করেন, কিন্তু আপনি যে এরকম একজন সাহসী মানুষ এবং দেশকে নিয়ে এতটা ভাবেন, চিন্তা করেন, সেটা আমরা আসলে কোনোদিন চিন্তা করিনি। আমি যা সেটা বলছি যে টাকা কোনো ফ্যাক্টর না। এই যে ধরেন একটা মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসে আপনার গান শুনতে চাইবে, আপনাকে একটু নাস্তা খাওয়াবে, তার মনের একটা চাওয়া পাওয়া, এটা একটা বিশাল জিনিস। আপনি যদি দেশের জন্য মানুষের জন্য ভালো কিছু করেন, এই দেশের মানুষ আপনাকে কোনো না কোনো ভাবে এটা প্রতিদান দিবেই। সেই জায়গা থেকে 2025-এ অনেকগুলো প্রোগ্রাম করেছি, তারপর আবার কিছু সামনে আরো বড় বড় 2-3টা প্রোগ্রাম আছে। আর 2025-এ আমার সবচেয়ে এক্সক্লুসিভ যে মেসেজটা আমি আপনার মাধ্যমে দিতে চাচ্ছি, এটা হচ্ছে আমি একটা মিউজিক ব্যাংক
উদ্বোধন করব, যেটা বাংলাদেশে হয়তো এরকম কেউ চিন্তা করে নাই। এটা হচ্ছে আপনি এখানে আপনার লিরিক্স জমা দিয়ে, আপনার টিউন জমা দিয়ে আপনার লোন নিতে পারবেন। আচ্ছা, খুব ভালো। এটা হ্যাঁ, কবে থেকে শুরু হচ্ছে এটা? এটা আমরা 20 তারিখের দিকে হয়তো শুরু করব। আমরা আমাদের প্ল্যানিং করছি। এটা একটা গ্রেট মেসেজ। কারণ হচ্ছে ধরেন কিছু মানুষ আছে উনি শুধু লিখে যায়, কিন্তু এই লেখাটা তো হয়তো কোথাও উনি বিক্রি করতে পারছে না। তো যদি ওনার গান যদি ভালো হয়, যদি উনি আমাদের সাথে যদি 100টা মানুষের সাথে যদি ধরেন ওনার লিঙ্ক আপ হয়, এখন আপনাকে যদি আমি বলি যে আপু এই যে একটা লোকের একটা লিরিক্স এটা আমার ভালো লেগেছে, বা একটা লোক এটা টিউন করেছে, ওভারঅল মিলে যদি একটা প্রজেক্ট হয়, আপনি যদি এটা করতে যান, আপনার তো একটা নির্দিষ্ট একটা খরচ আসবে। আমাদের এই ব্যাংকের মাধ্যমে যদি উনি, মানুষ অনেক সময় জমি বন্ধক রাখে না, স্বর্ণ অলংকার বন্ধক রাখে, একটা মানুষের যে প্রতিভাটা আছে সেই প্রতিভাটা এখানে বন্ধক রাখলো, যে আমার একটা গান আছে, আমি এই গানটা আপনার এখানে আমি রাখলাম। না, কোনো কন্ট্রাক্ট নেই। ধরেন আপনি আপনার একটা গান আপনি আমাদের এখানে রাখলেন, এখন আমরা এই গানটা মার্কেটিং করার দায়িত্ব নেব। এখন আপনাকে আমি পুশ করব যে এরকম একটা গান আছে, আপনি কি এই গানটা নেবেন কিনা। তো দেখা যাচ্ছে আপনাকে আমরা 5,000 টাকায় আপনার থেকে এই গানটা আমরা চুক্তিবদ্ধ করলাম। দেখা যাচ্ছে এটা আপনি আমাদেরকে বন্ধক রেখে গেলেন, আপনার গানটা ধরেন আমরা সেল করলাম, এটা 10,000 টাকা আমি একটা কোম্পানিতে সেল করলাম, তাহলে এখন উনি এখান থেকে বেনিফিট পাবে, মানে কিন্তু জামানত রেখে গেল সেই গানটা। তখন ওখান থেকে আমরা একটা টাকা আমাদের জন্য রাখবো, আর বাকি টাকাটা ওনাকে আমরা দিয়ে দেব। এইটা একটা গ্রেট মার্কেটিং পলিসি আমাদের দেশে আসতে পারে। এটা শিল্পীদের ক্ষেত্রে হতে পারে। তাহলে ধরেন যেসব শিল্পীগুলো আছে যেন ওনারা বসে না থাকে, আমাদের যে বি কন্টিনিউ যদি এই কাজটা চলতে থাকে, ছোট ছোট কিছু ইউটিউবার আছে যারা হয়তো বড়দের গান কিনতে পারে না, অন্তত এই জায়গাটা যেন পাইতে পারে। আস্তে আস্তে ওখান থেকে ধরেন এই কন্টেন্ট গুলা ওরা ওদের জায়গায় নিয়ে যাবে। তো এখানে আমরা এই প্ল্যানিংটা আমরা একসাথে ইউটিউবার, শিল্পী, গীতিকার সবাই, এবং যারা নাটকের আর্টিস্ট আছে, দেখা যাচ্ছে এরকম ছোট ছোট কন্টেন্ট ওরা করে এটা ধরেন আমাদের কাছে দেখা যাচ্ছে 5 লাখ টাকার একটা কন্টেন্ট উনি রাখলো। এখন 5 লাখ টাকা তো আমরা ওনাকে দেবো না। আমি বললাম যে হয়তো আপনার এই 5 লাখ টাকার কন্টেন্ট আছে, আপনি আমাদের থেকে 1 লাখ টাকা নিতে পারেন। তাহলে 1 লাখ টাকা উনি ওই কন্টেন্টটা রেখে আমাদের থেকে টাকা নিতে পারবে। আমরা যদি এই কন্টেন্টটা সেল করতে পারি, তখন ওনাকে বলবো যে আপনার এই কন্টেন্ট আমরা 4 লাখ টাকা সেল করছি বা 6 লাখ টাকা সেল করছি, আপনি এবার ডিড চুক্তিপত্র করতে পারেন। তো মানে এতে হয় কি, মানে অনেকগুলা মানুষ তাদের বি কন্টিনিউ কাজ করতে পারবে। হ্যাঁ, এটা একটা ভালো উদ্যোগ, আপনি এটা শুরু করতে পারেন। এরকম অনেকেই আছে, বিশাল প্ল্যাটফর্ম হতে পারে। হ্যাঁ, এটা যদি হয় অবশ্যই সবার জন্যই ভালো হবে আশা করি। তো এখানে যদি যারা দেখছেন, যদি এরকম শিল্পী, গীতিকার যারা আছেন, তারা অবশ্যই এই উদ্যোগটাতে অংশগ্রহণ করতে পারবে। তো ভালো উদ্যোগ নিয়েছেন, আশা করি দ্রুত শুরু করে দিন। এটা তো ধরেন সবার জন্য, মিডিয়া ব্যাংকটা ধরেন মিডিয়ার সাথে যারা সম্পৃক্ত, যারা নাটক, সিনেমা, সবাই এখানে সব চাইলে ধরেন হয় কি, মানে আমার মেইনলি এই জিনিস হচ্ছে ধরেন আমরা যারা মিডিয়ার ব্যক্তিত্ব আছি, অনেক সময় দেখা যাচ্ছে যে 1,000, 2,000, 5,000 টাকা এরকম মানে খুব প্রয়োজন পড়ে যায়, তখন পাওয়া যায় ওই মুহূর্তে ধরেন মানে কাছের মানুষ এটা দিতে চায় না। তো যদি একটা মানুষ লিখতে পারে, আমি যদি ওনাকে বলি যে ভাই আপনি আমাকে 2টা গান আপনি অন্তত লিখে দিয়ে যান, 2টা গান অন্তত আপনার 2,000 টাকা করে যদি পায়, অন্তত 5,000 টাকা সে 2-3টা গানে আমাদেরকে লিখে 2 দিন সময় দিয়ে উনি আমাদের থেকে একটা অ্যামাউন্ট নিতে পারবে। এখন যারা টিউন করে, যারা সুরকার, ওনারা দেখা যাচ্ছে 2-3টা গান টিউন করে আমাদের এখান থেকে একটা টাকা নিতে পারবে। যারা এবার গান গায়, দেখা যাচ্ছে একসময় খুব মানে ফেমাস আর্টিস্ট ছিলেন, এখন হয়তো অতটা ফেমাস নেই, ওনারাও দেখা যাচ্ছে আমাদের কিছু কন্টেন্ট উনি গিয়ে আমাদের এখান থেকে টাকা নিতে পারে। মানে এটা আমার একটা প্ল্যানিং আছে যে ছোট ছোট আমরা কিছু হেল্প করি। এখন এখানে ধর কিছু ইনভেস্টরও আসতে পারে যে তাই ভাই, হ্যাঁ আমি এই রুনার একটা গানে আমি 5,000 টাকা ইনভেস্ট করলাম, কারণ এখানে সব হচ্ছে ওপেন থাকবে,
মানে আপনিও জানবেন এই যে ইনভেস্ট করবে তার ক্ষেত্রে কি সুযোগ সুবিধা? এখন ধরুন আপনি 5,000 টাকা ইনভেস্ট করলেন এই গানটা, হ্যাঁ, আমি ধরেন এই গানটা 10,000 টাকা সেল করলাম, তাহলে এই মার্জিন অনুযায়ী উনি তো একটা লাভ পাবে, এটা আমরা আগে চুক্তি করে নেব যে যদি এটা 5,000 টাকার জিনিস যদি 10,000 টাকা সেল হয় আপনি এত টাকা পাবেন, মানে রেশিও ভাগ করে নেব। তাহলে হচ্ছে কি উনি পরবর্তীতে ইনভেস্ট করতে উনি আবার স্বাচ্ছন্দ্য বোধ করবে। আবার শিল্পীকে বলবো যে ভাই এটা আমরা যদি কোনো কোম্পানিতে সেল করি তুমি এত % পাবা, মানে এখানে হচ্ছে তাহলে যদি 100 জন মানুষের এরকম একটা কর্মসংস্থান হয়, তাহলে বি কন্টিনিউ ধরেন আপনি আদেশে আমার একটা কন্টেন্ট আপনি নিলেন, আরেকজনে আরেকটা কন্টেন্ট নিল, এরকম একটা ক্ষেত্র এখানে তৈরি হবে, মানে বি কন্টিনিউ কিছু কাজ করা যাবে। এটা হচ্ছে আমার 2025-এর মিডিয়া ব্যাংকের আমার একটা উদ্যোগ। আমরা এখানে আমাদের 4-5টা ফ্রেন্ড মিলে আমরা এই কাজটা শুরু করছি অলরেডি। আচ্ছা, তো আমি এই যে কয়েকদিন আগে দেখলাম, ফেসবুকে দেখেছি যে আপনি সিনেমায় নতুন সিনেমায় মানে মানে সিনেমা বের হবে এরকম একটা কিছু দেখলাম মনে হয়। এটা আসলে কি, আপনি কি সিনেমায় কি গান করছেন নাকি সিনেমায় অভিনয় করছেন, কি আসলে? মেইনলি হচ্ছে আমি এই কিছুদিন আগে আমেরিকার একটা সংস্থায় একটা কাজ করেছিলাম, এটা হচ্ছে ইভান মল্লিক ওর পরিচালনায়, আমেরিকান ডিরেক্টর ছিলেন। তো ওনারা বাংলাদেশে 2 বছর আগে আমার ছবি ওনারা নিয়ে গেছেন। তো নেওয়ার পরে 2 বছর পরে ওনারা বাংলাদেশে আসছেন। তো আসার পরে ওনারা আমার গেট আপ সবকিছু দেখে আমার বললো যে তাবিজ ভাই, মানে আপনার মিডিয়াতে কিছু ব্যতিক্রম কিছু কাজ করা উচিত, আপনার ফিগারটাই হচ্ছে ওই টাইপের। আমি চিন্তা করলাম ধরো আমার মধ্যে কখনো ওই যে গতানুগতিক এই নায়ক নায়িকাদের মতো কাজ করার মেন্টালিটি আমার নাই। তো পরে কয়েকজনে আমি আবার কুয়াকাটায় আমি 7 দিনের একটা প্রোগ্রামে আমি ওখানে গেলাম। তো যাওয়ার পরে মানুষের আমার যে ভালোবাসা দেখলাম, আমি ভাবছিলাম যে মানুষ হয়তো আমাকে এখনো মনে রাখে নাই। না, আপনার অনেক ভক্ত আছে, এটা দেখলেই বোঝা যায়, ফেসবুকেও দেখা যায়। তো পরে দেখলাম যে ধরেন আমি সুন্দরবন গেলাম, ওখানে পোলা পাই না আমাকে, আরে তাবিজ ভাই। তারপরে একটা হোটেলে খেতে গেলাম, ওখানে এক মুরব্বি আমার বলতেছে ভাই ভালোবাসার গোষ্ঠী কিলাই আপনার সেই গানটা আমার এরকম অনেক ভালো লাগে। তো এই জায়গা থেকে চিন্তা করলাম যে যেহেতু কিছু মানুষ আমাকে চিনে, আমি এমন কিছু মেসেজ যেটা আমি মানুষদেরকে দেই যেটা মানুষের উপকারে আসবে। তো পরে আমি চিন্তা করলাম যে গতানুগতিক না, আমি একটু ধারাবাহিক আমি কিছু সিরিজ সিনেমা করি। সেটা যেমন কি রকম এটা হয়তো আপনারা দেখবেন পর্ব হিসেবে হবে। হ্যাঁ, আচ্ছা, এক একটা সিনেমায় এক একটা পর্ব বেজ একটা সিনেমা হবে, যে এই গল্পের সাথে এইটার লিঙ্ক আপ থাকবে কিন্তু কোনো মিল থাকবে না। আচ্ছা, তো এটা আমাদের দেশে এখনো নাই, মানে যেটা হচ্ছে ধরেন সিরিজ নাম্বার, সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 4 এরকম। এখন সেটা হয় কি ধরেন যেমন শুভ বিবাহ বিচ্ছেদ, এটা একটা সিরিজ হইতে পারে। যে বিচ্ছেদ তো কষ্টে, এটা আবার শুভ হয় কিভাবে? এখন কিছু মানুষ মনে চায় যে ধরেন আমি মনে ওর জীবন থেকে চলে যাইতে পারলে, রেহাই পাইলে আমি মুক্তি পাই, তাহলে তার জন্য এটা শুভ। হ্যাঁ, মানে কথাটার সাথে ওইভাবে আসে আর কি, ওভাবে যে আমি তোমার জীবন থেকে আমি আসলে রক্ষা পাইতে চাই, আমি আমার মতো চাই। তো যেমন এই টাইপের একটা সিরিজ থাকতে পারে, শুভ বিবাহ বিচ্ছেদ। তারপরে ধরেন মনের কারাগার, আপনার দেহকে আপনি আটকাইতে পারবেন কিন্তু মনকে তো আপনাকে কখনো মনকে আপনি কারাগারে দিতে পারবেন না। তো মানসিক নির্যাতন, আমার এখানে আমি হিসাব করছি যে আমার একটা মেগা সিরিয়াল এর আগে আমার করার কথা ছিল, এটা হয়তো 2025 আপনারা পাবেন, পুরুষ নির্যাতন, যে আমার একটা মেগা সিরিয়ালের আমি পোস্টারও করে রাখছি অনেক আগে। তো পুরুষ নির্যাতনের এখন ধারাবাহিকতায় হয়তো আপনারা বুঝবেন যে তাবিজ ভাই কি তাহলে সবসময় উল্টা পাল্টা হিসাব করেন না। প্রতিটা ঘরে ঘরে আপনি খোঁজ করে দেখবেন যে অনেক পুরুষ নির্যাতিত হচ্ছে, বি কন্টিনিউ। আগে যেরকম ধরেন নারী নির্যাতন আমরা হিসাব করতাম, কিন্তু এখন নারীরাও নির্যাতিত হচ্ছে, পুরুষেরাও নির্যাতিত হচ্ছে। আচ্ছা, আমি একটু বলতে চাই, পুরুষ নির্যাতন বলতে কোন বিষয়টা নিয়ে আপনি নির্যাতন বলছেন, মানে নির্যাতনটা আসলে কি?
এটা 80% ডিপেন্ড অন মাইন্ড। এটা মানুষকে, এটা পুরুষকে মানসিকভাবে নির্যাতন করা। ধরেন নির্যাতনের একটা রকম আমি আপনাকে বলি, ধর কোনো কারণে হয়তো আমার বাসায় ফিরতে 1 ঘন্টা লেট হলো, আমি গতানুগত সবসময় ধরেন 8টায় হয়তো বাসায় ফিরি, দেখা যাচ্ছে আজকে আমার 10টা বেজে গেছে, 2 ঘন্টা লেট হয়ে গেছে। এখন আপনি যদি আমাকে বলতেন বা আমার মিসেস যদি আমাকে বলে যে তোমার কি কোনো সমস্যা হয়েছে বা কোনো দুর্ঘটনা, এই 2 ঘন্টা লেট বা তোমাকে ফোনে পাচ্ছিলাম না, আমি তো আসলে খুব টেনশন, তাহলে আপনার হাজব্যান্ড বা আপনার ভালোবাসার মানুষ আপনার প্রতি আরো সিম্পিথিটা আরো কাজ করবে। আর যদি আসার পরে তুমি কি করছো, 2 ঘন্টা এই করছো নি সেই করছো নি, এই যে এটা কিন্তু একটা নির্যাতন, মানে বুঝাইতে পারছি। এখন ধরেন আমি দেখা যাচ্ছে ফোনে কথা বলছি, আপনি আমাকে ওয়েটিং এ পাইছেন, হ্যাঁ আমার ফোন ধরো নাই, তুমি কার ফোন ধরছো, দেখা ওর বস হয়তো ফোন দিছে বা এমন একটা ইম্পর্টেন্ট ফোনে সে কানেক্টিং ছিল, এখন ওটা কেটে আপনাকে রিসিভ করতে পারছে না। তারপর পারিবারিক আরো অনেক বিতর্কত কিছু ব্যাপার থাকে। এখন ধরেন সেটা আপনি নেগেটিভলি দেখছেন, পজিটিভলি দেখছেন না। এই টাইপের কিছু মামলা, তারপরে ডিভোর্সের কারণগুলো, এই যে ডিভোর্স দিন দিন বেড়েই যাচ্ছে, তারপর পরক্রিয়ার যে ব্যাপারগুলা, এগুলো এই যে ডিস্টেন্স, এই বিতর্কত কিছু জিনিস নিয়ে আমি টোটালি আমার কিছু কনসেপ্ট আছে, এগুলো আমি কাজ করব। তো ওখানে একটা পার্ট আছে, আমি ধরেন এখন যখন একটা মানুষ প্রেম করে বা একটা মানুষ যখন প্রথম বিয়ে করে, তখন কিন্তু সে খুব ভালো মানুষ থাকে, মানে হালাল, আমার ভালো মানুষ আর হয় না। এই মানুষটাই আবার একসময় শয়তানের মতো আচরণ করে, তো তখন এই হালাল মানুষটাই আবার তখন শয়তান হয়ে যায়। মানে এই জন্য আমি এটা, আচ্ছা, এই যে আপনি যেটা বলেন যে হালাল শয়তান, মানে 1 ঘন্টা পরে গেলে বা 2 ঘন্টা পরে গেলে সেটা বললো, ওইভাবে বললো, যদি কন্টিনিউ যদি এরকম হয় সেই ক্ষেত্রে যদি বলে, সেটা কি নির্যাতনের পর্যায়ে পড়ে? না, আমি তো যাদের ধরেন বিহেভিয়ারটা এরকম, ওটা তো এক্সেপশনাল কেস। আচ্ছা, এখানে তো ধরেন আমি তো এটা জাস্ট আপনাকে এমনি বুঝিয়ে বললাম, এখানে নির্যাতনের অনেকগুলো রকম আছে। যেমন নাম্বার 1 আমি যে টপিকস গুলো নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে ধরেন কাবিন নামার ব্যাপারটা, মানে কাবিন সাবজেক্ট আমি রাখবো, মানে কাবিনের জন্য দরকার হলে আলাদা একটা রুলস হবে। এটা লোক ধরেন আমার ইনকামে 20,000 টাকা, এখন আপনার মেয়ে আপনি বিয়ে দিবেন বা কোথাও একটা ছেলের, সে 10 লাখ টাকা দেওয়ার এবিলিটি তার নাই, তারপর আপনি কি করছেন, ও বিয়ে দেওয়ার সময় ওটা কাবিনে রাখছেন যে 10 লাখ টাকা কাবিন হবে, মানে টার্গেটে থাকে আমার মেয়ের যেন ছেড়ে সে যাইতে না পারে, এটা দিয়ে যেতে হবে, এটা দিয়ে যেতে হবে। এই যে এটা কিন্তু নির্যাতনের প্রথম মানে ধাপটা। এখন ধরো কোনো কারণে দেখা গেছে এই মেয়ের সাথে ওই ছেলের বনিবনা হচ্ছে না, তো এ তো পৃথিবীতে ধর আযাব ভোগ করা শুরু করবে তার। হ্যাঁ, এটা ঠিক না না, আমি এই যে আমার সাবজেক্ট গুলাই থাকবে এই টাইপের, যে ভাই আমি এটা দিতে পারবো না। এখন বিয়েটাই যদি আমার উপর অত্যাচারিত হয়ে যায়, এটা যদি আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন বা আমার শ্বশুর শাশুড়ি যদি এইটাকে আমার উপর চাপিয়ে দেয়, মানে এইটা যেন না হয়। তারপর সেকেন্ড, যেটা মেয়েদের ক্ষেত্রে যে নির্যাতনের ব্যাপারগুলো আমি যখন দেখি, যখন একটা মেয়ে একটু বয়সন্ধিক্ষণ হয়, যেমন আপনার আজকে 2025 আমি একটা ভালো টপিক দিচ্ছি, মেন হচ্ছে আমি যে সাবজেক্টগুলো নিয়ে আমি কাজ করব সেটা আপনি হয়তো আমি একটু বলছি। এটা হচ্ছে একটা মেয়ে যখন একটু বড় হয়, তখন আমাদের ফ্যামিলি থেকে প্রথম নির্যাতন শুরু হয়, এই তুমি অমুকের সাথে মিশতে পারবা না, অমুকের সাথে যেতে পারবা না, অমুকের কাছে যেতে পারবা না, অমুকদের সাথে খেলা করতে পারবা। এটা কিন্তু একটা ফ্যামিলিতে প্রথম টর্চারিং শুরু হয় মেয়েদের ক্ষেত্রে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা হয় না, মানে আপনারা খেয়াল করবেন। তাহলে এইটা হচ্ছে কি, একটা ফ্যামিলির মধ্যে প্রথম এই ভাই বোনের মধ্যে একটা নির্যাতন শুরু হয়, যে মেয়ে আপনারা দেখেন তখন মেয়েদের আকাশটা ওরা ওদের মতো করে স্বাধীন করে ওরা পৃথিবীটাকে দেখতে পারে না। এই যে একটা ফ্যামিলি নির্যাতন, মানে এই যে আপনাকে বলছি নির্যাতন শুধু এখানে না, মানে টোটালটা সবগুলো মিলে। এখন ধরেন এরপরে ধরেন এই মেয়েটাই আরেকটু বড় হলো, এখন ধরেন সে স্কুলে গেল বা 9-10-এ তার বিষয় আশয় সে শেয়ার করলো,
এখন মা বাবা বলে যে না এই সাবজেক্টে তোমাকে পড়া যাবে না, তোমাকে কি ডাক্তার হতে হবে, ছেলেকে বলে যে তোমাকে এই হতে হবে, কিন্তু ওর মন চাচ্ছে আমি এটা হব না, কিন্তু তারপর আমরা এটা নির্যাতন, এই যে চাপানো, তাহলে এইটা এটা তার নির্যাতন। তারপর ধরুন এরপরে মেয়েটা হয়তো কলেজ লাইফে উঠলো, বা তার সাথে কোনো না কোনো একটা ছেলে মেয়ের প্রেম হলো, কোনো কারণে ধরুন বিয়ে হলো। বিয়েটা হচ্ছে কি অনেক সময় আমরা মানতে চাই না, না প্রেম করে বিয়ে করা যাবে না, পছন্দের মানুষ ডোন্ট ইট, ওর ব্যাংক ব্যালেন্স কি আসে এই সেই, পরে দেখে মা বাবা নিজের মতো করে একটা পছন্দের ছেলে মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়। এইটাও কিন্তু একরকম নির্যাতন। এরপরে আসেন মানে এখন বলবো যে ভাই তাহলে পক্ষ নিয়ে কথা বলছেন না, বিশেষ করে মেয়েদের যে ব্যাপারগুলো আমাদের সমাজে নেগেটিভলি মানুষ দেখে, এখনো ঘটতেছে, এখনো ঘটছে এই ডিজিটাল যুগে। মানে এরপর ধরেন একটা মেয়ে তার বিয়ে হলো, বিয়ে হওয়ার পর এখন এই হাজবেন্ডও দেখছে নেগেটিভ মেন্টালিটির পড়লো। এরপর ধরেন তার পেটে হয়তো বাচ্চা আসলো, আসার পরে সে চেক আপ করতে যায় যে দেখি ছেলে না মেয়ে, দেখছে ওর ছেলে পছন্দ, আসছে মেয়ে। এখন হাজবেন্ড বললো যে না আমি তো আসলে আমি মেয়ে পছন্দ করি না, তাহলে এটা অবভিয়েশন করে ফেলো। এই যে ধরেন একটা টর্চারিং, মানে তাহলে ইন্ডিভিজুয়ালি এরপরে ধরেন একটা মেয়ে একটু সন্ধিক্ষণে আসা পর্যন্ত তার এই যে বাইন্ডিং এর মধ্যে থাকা, এই যে তার সন্তান বড় হবে কি হবে না হবে, এইটাও যদি আরেকজনের উপর ডিপেন্ড হয়ে যায়, তো এই নির্যাতন গুলো, এইটা আমার কাছে মনে হলো আর কি, আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে এই টাইপের নির্যাতন আমাদের করা উচিত না। তারপর তো আমরা তো 2025-এর শুরুর দিকে কথা শুনলাম, পেছনের কিছু কথা শুনতে চাই। 2024 সালটা তো সবার জন্যই একেবারে, দেশের জন্য বলেন, মানুষের ব্যক্তিগত জীবনে বলেন, সব দিক দিয়েই একটা এলোমেলো অবস্থায় চলে গেছে, আমরা সবাই জানি। তো আপনার ক্ষেত্রে কেমন গিয়েছে, মানে ওই সময়টাতে আপনার ওই বিষয়গুলো নিয়ে কি মন্তব্য একটু জানতে চাই। সম্ভবত আপনি আমার ফেসবুকে গেলে দেখবেন 18 জুলাই বা 17 জুলাই, তো 17 জুলাই যখন বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র জনতা করে, তো পরে যখন আমি পুলিশদের এরকম মারামারি হত্যাকাণ্ড আমি দেখি, তখন আমি আর স্থির থাকতে পারিনি। তো তখন আমি কিছু গান করেছিলাম, যেমন আমি আবু সাইদ হব মা, তারপরে কাঁদছে আমার কুমিল্লা, কাঁদছে আমার বাংলাদেশ, সে সময় এই গানগুলো করেছিলেন? হ্যাঁ। তারপরে গানগুলো একটু শুনবো। কিন্তু আরেকটা গান, এটা আপনি দেখেছেন, যে কি এমন জীবন তুমি গঠন করিলা, মরিলে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা একটু সুরে সুরে শুনি। মানে গানটা ছিল এরকম, এটা হচ্ছে ইভান মল্লিকের কথা সুর। এমন জীবন তুমি গঠন করিলা, মরিলে সবাই বলে আলহামদুলিল্লাহ। এমন জীবন তুমি গঠন করিলা, মরিলে সবাই বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই, নমরুদার ফেরাউনেরও পতন হইছে ভাই, নমরুদার ফেরাউনেরও পতন হইছে ভাই। এরকম একটা গান ছিল। এই গানটা আমার আসলে আমি শুনি নাই, হয়তো ফেসবুকে আপনি পোস্ট করেছেন। হ্যাঁ, তারপর একটা গান ছিল, যেই পতাকায় রক্তে লেখা স্বাধীনতার নাম, সে পতাকায় মুছবো এবার অধিকারের ঘাম। যে পতাকায় রক্তে লেখা স্বাধীনতার নাম, সে পতাকায় মুছবো আমি অধিকারের ঘাম। আমার অধিকার আমি কবু ছাড়বো না, ছাড়বো না, প্রয়োজনে জীবন দেব, জোর জুলুম আর মানবো না। আমার অধিকার আমি কবু ছাড়বো না, ছাড়বো না, প্রয়োজনে জীবন দেব, জোর জুলুম আর মানবো না। আমি আবু সাইদ হব মা, আমি আবু সাইদ হব মা, আমি আবু সাইদ হব মা, আমি আবু সাইদ হব মা। বাহ, একদম দেশের গান এটা। তারপরে আরেকটা গান ছিল এরকম, কাছে আমার কুমিল্লা, কাছে আমার মা, কাছে আমার বাংলাদেশ, কাছে আমার মা।
বাবার কাঁধে ছেলের লাশ আমি মানতে পারি না, কাঁদছে আমার কুমিল্লা, কাঁদছে আমার মা। বাবার কাঁধে ছেলের লাশ মানতে পারি না। এই টাইপের। এগুলো কি সেই ওই জুলাই মাসেই? হ্যাঁ, জুলাইতে আমার এই সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি যখন জুলাইতে এই টাইপের গান করছিলাম। এই গানের কথাগুলো কি আপনি লিখেছেন? হ্যাঁ, আমার লেখা, আমার সুর করা। আচ্ছা। তো তখন অনেক হুমকি দুমকি আসছিল এবং এই টাইমিংটা আমাদের কুমিল্লার উনি সম্ভবত জেলা প্রশাসক ছিলেন, তো উনি আমাকে ফোন করে বলতেছে, তাবিজ সাহেব যদি গভর্নমেন্ট চেঞ্জ হয় তাহলে তো বেঁচে গেলেন, আর যদি চেঞ্জ না হয় তো সর্বপ্রথম আপনি ঝুলে যাবেন, এটা মাথায় রাখবেন, যাই করেন লিমিট রেখে করা উচিত। তারপর আমার দুই একটা ফ্রেন্ড সার্কেল ওরা সরাসরি আমাকে থ্রেট দিছে, যদি বাসে যদি গভর্নমেন্ট চেঞ্জ হয় তাহলে তো বাইসে গেলি, নাহলে কুমিল্লা প্রথম তুই ক্রস প্যাড হলি এই সে। কুমিল্লা কি আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি কুমিল্লা 14 গ্রাম। আচ্ছা। তো এর মাঝেও আমাদের গ্রামের বাড়িতে ধরেন হামলা করছে অনেকেই, এই গানগুলো করার কারণে। এই গানগুলো করার কারণে আমাদের গেট টেট ভেঙে ফেলছে, তারপর কিছু দেয়ালে উল্টাপাল্টা। এই মুভমেন্টটা মানে খুব তখন নিজে খুব আতঙ্কের মধ্যে ছিলাম প্রতিটা মুহূর্ত। আর যখন এখানে যেদিন 5 তারিখের ঘটনা, সেদিন আমি বের হয়ে আমাদের মিছিল নিয়ে, তো আমার এই জায়গায় অল্পের জন্য আল্লাহ আমাকে বাঁচাইছে, আমি জাস্ট এই মুখটা ঘুরলাম, এর মধ্যে ওই যে ছিটা গুলি, তো আমার সাথে আমার যে ফ্রেন্ড ছিল ওর চোখটা নষ্ট হয়ে গেছে, এখনো চোখে দেখে না। তো এই জায়গাটা ওই দিন হয়তো আমারও তো এই জিনিসটা হতো, 1 সেকেন্ড এদিক সেদিক হলে আমার পিছনে পুরো ঝাঁঝরা হয়ে যায়। মানে 5 তারিখে কি হাসিনা পদত্যাগের পর নাকি? না, ঠিক একদম সকালের মুভমেন্ট। আচ্ছা, সকালে। পরে আমরা 2টার দিকে তো পরে এটা জানলাম, একদম সকাল মুভমেন্টটা। এটা খুব কষ্ট দেয়। ওই ছেলেটা এখন আর সুস্থ নেই, চোখে দেখে না। তো এর আগের মুভমেন্ট গুলো তো আপনাকে বললাম, এই যে রাস্তায় যখন মিছিল করতাম প্রতিনিয়তই একটা আতঙ্কে থাকতাম। একদিন তো ওখানে হাতির ঝিলের মাথায় এরকম ড্রোন পাঠাইছে যে এখানে কারা কারা মিছিল করতেছে, তো ড্রোনে ধরুন এটা শুট করলো। জীবনটাকে আসলে বাজি রেখে দ্যাট টাইম ভূমিকা নিয়েছিলাম। এটা জীবনের একটা অভিজ্ঞতা, শেষ পর্যন্ত সাকসেস। হ্যাঁ, আল্লাহ সাকসেস করাইছে। কিন্তু আমার কাছে যে কষ্টটা লাগতেছে এখনো, যে ছেলেগুলো পঙ্গু হয়ে আছে, যে ছেলেগুলো আহত অবস্থায় আছে, ওদের ভালো ট্রিটমেন্ট করা উচিত। এটা আমার কাছে একদিক দিয়ে একটু কষ্ট লাগে। আর বিশেষ করে যে জায়গাগুলো খারাপ লাগে, মানুষ চাইলে সবকিছুই পারে, কিন্তু এই যে রাস্তাঘাটে অবাধে ধরেন যেখানে সেখানে ফুটপাতের মতো করে বাজার বসিয়ে ফেলা, তারপর দখল করে নেওয়া, মানুষ অন্তত রাস্তাতে একটু সুন্দর হাঁটবে বা গাড়ি নিয়ে মুভ করবে, এই জিনিসটা অন্তত গভর্নমেন্টের একটু টেক কেয়ার করা উচিত। আচ্ছা, তাহলে আমি একটু রাজনীতি প্রসঙ্গে আপনার সাথে কথা বলি। হ্যাঁ, বলেন। এই যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, তার আগের অবস্থান আর এখনকার অবস্থান আপনি কি পরিবর্তন দেখতে পাচ্ছেন? মানে আগের অবস্থান আর এখনের অবস্থান, বাজার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে মানে আপনি কতটা চেঞ্জ বুঝতে পারছেন? মানে কমেছে না বেড়েছে, কি মনে হচ্ছে আপনার কাছে? এখন ধরেন আপনি একটা ফ্যামিলিতে আপনি গেলেন, ধরেন আপনার বিয়ে হলো, নতুন একটা ফ্যামিলিতে আপনি গেলেন, যাওয়ার পরে ওই ফ্যামিলিটা আগে শাসন করতেন আপনার শাশুড়ি, এখন হুট করে আপনি চাবিটা নিয়ে নিলেন। আপনার হাজবেন্ড বললো যে মা আজকে থেকে আমার সংসার দেখাশোনা করবে এই বৌমা। আপনি যদি কিচেন বড় হয়, ওই কিচেনের মশলা কোথায় কোথায় আছে এটা জানতে আপনার সময় লাগবে, মানে পাকঘর দিয়ে বুঝে না। এরপরে ধরেন যদি ডিপ ফ্রিজ হয় অনেক বড়, কোন পোটলার মধ্যে কি টাইপের মাছ আছে এটা কিন্তু একমাত্র আপনার শাশুড়ি জানবে, আপনি জানবেন না। তো 15 বছরের শিকলের প্রতিটা গুটির মধ্যে তো শেখ হাসিনা ছিলেন, ওনাদের সাথে লিঙ্ক আপে যত বিজনেসম্যান থেকে শুরু করে সবাই।
এখন আপনি ক্ষমতা পাওয়ার পর পরেই ওই গুটিগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায় না, মানে গুটিগুলো তো সব রয়ে গেছে। এখন ডক্টর ইউনূস আসছে, কিন্তু ধরুন আমি এই যে চেয়ারটা বসে আসছি, কিন্তু চেয়ারের নিচে উপরে যা আছে এটা তো আমার না, এটা তো আপনার বানানো। এইটা করতে এটা সময় লাগবে, কোনো সন্দেহ নাই। মিনিমাম এই সংস্কার করতে একেবারে সর্বনিম্ন যদি হয় একটা দেশকে সাজাইতে 3-4 বছর একদম চোখের পলকে লাগবে, যদি আপনি সংস্কার করে একটা সুষ্ঠু ধারায় একটা দেশকে আপনি পরিচালনা করতে আসেন। আর রিসেন্টলি আমার যে জিনিসটা খারাপ লাগে এটা হচ্ছে শেখ হাসিনা ভালো হোক মন্দ হোক, উনার নাম্বার 1 হচ্ছে পালিয়ে যাওয়াটা। আমার কাছে এটা অশোভনীয় মনে হয়েছে, যে কিছু মৃত্যু মানুষকে স্মরণীয় করে রাখে। আপনাকে যদি কেউ মেরে ফেলে, মানুষ বলবো যে হ্যাঁ সে বীরের মতো, দেশের মানুষ আমাকে মেরে ফেলছে। আর একটা হচ্ছে আমি পালিয়ে গেলাম, তাহলে আমি একটা ভীতু মানুষ। আমার যে পিছনে যে আমার যে সহপাঠী যারা আমার সঙ্গফঙ্গ যারা ছিলেন, ওরা কিন্তু বাকি জীবন আর এই কথাটা বলতে পারবে না। কিন্তু হাসিনা তো পালাতে চায়নি, এটা তো আহারে ভাই, আপনার পালাতে আমি ধরুন আমি আপনি যেই আমার বাসায় এখন আমার স্টুডিওতে আপনি আসতে চাননি, আমি কি জোর করে কোনোদিন আপনাকে আনতে পারবো? মানে এটা কি পসিবল? সেটা ঠিক আছে, কিন্তু ওইটা আর ওইটা একটু আমি যাব না, আমাকে মেরে ফেললে মেরে ফেলুন, তাহলে আমি পালাবো না কিভাবে? প্রেসার ক্রিয়েট করছে, আপনি আমাকে হাজার প্রেসার ক্রিয়েট করেন। আচ্ছা যাই হোক, খালেদা জিয়ারে এর আগে একবার দেশ 111 সময় বলছিলেন আপনি দেশের বাইরে চলে যান, আপনার মনে আছে? হ্যাঁ, কিন্তু ও তো ক্ষমতায় ছিল না, তাকে অন্যভাবে। আর ওনারা তো বলছিল যে আপনি দেশের বাইরে চলে যান, সে তো যায় নাই। তো ওনার পারছে ওনার দেশের বাইরে পাঠাইতে না। আমার কথা হচ্ছে, আমি এখানে শেখ হাসিনার ভালো মন্দের হিসেব করছি না, আমি বুঝাইতে চাচ্ছি যে আপনি যদি একটা দেশকে আপনার লিডিং করেন, আপনি যদি ওখানে একটা বিশাল ভূমিকা থাকে, আপনাকে কখনো ভীতু হলেও চলবে না। এখন আপনি যদি ধরেন আমি যদি আপনার সাথে আমি ঝগড়া করলাম, ঝগড়া করার পর আমি আর ওই জায়গাটার মধ্যে নাই, তাহলে আপনার নেক্সট আপনার জেনারেশন আপনার ছেলে মেয়ে ওই জায়গায় আর দাঁড়াতে পারবে না। আমি একটু বুঝাইতে পারছি যে তোর বাপ তোর মাই তো এখানে স্থান পায় নাই, তখন এখান থেকে আসতে হচ্ছে কি ইরেজ হয়ে যাবে, আপনার এই শক্তিটা আর থাকবে না এখানে। বুঝতে পারছি। তো এখন আপনার এই 2025-এ আপনার কি কোনো অ্যালবাম বা কিছু বের হবে এরকম কোনো? না, অ্যালবাম তো এখন তো অ্যালবাম তো আর বের হয় না, এখন হচ্ছে গান বের হয়। হ্যাঁ, এখন যেটা হয় ইউটিউবে প্রচার হয়, তো সেরকম কোনো কিছু কি বের হচ্ছে বা করছেন? হ্যাঁ, আমি মোটামুটি আমার 50টা গান আমি রেডি করছিলাম। এটা কি আপনার নিজের লেখা সব? হ্যাঁ, বেশিরভাগই 90% আমার লেখা, আমার টিউন করা। তো অলরেডি এর মধ্যে 7-8টা গান অলরেডি ভোকাল নেওয়া হয়ে গেছে। আচ্ছা, তো আমরা একটু ওই যে আপনার যে গানটা দিয়ে পরিচিতি, ভালোবাসা গোষ্ঠী গেলে, ওই গানটা একটু দর্শকদের শোনান। ভালোবাসার গোষ্ঠী কিলাই ভালোবেসে ভালো নাই, ভালোবাসার গোষ্ঠী কিলাই ভালোবেসে ভালো নাই, হৃদয়েতে দারুণ খরা বৃষ্টির পানি কোথাও নাই, ভালোবাসার গোষ্ঠী কিলাই ভালোবেসে ভালো নাই, ভালোবাসায় অন্য কারে ভালোবেসেছে, ভালোবাসার নিলাম দরের পোশাক পরেছে, ভালোবাসার আকাশে আজ মেঘ ছাড়া কিছু নাই, ভালোবাসার কাছে আমি মা পোসাই দোয়া চাই, ভালোবাসার গোষ্ঠী কিলাই ভালোবেসে ভালো নাই, হে ভালোবাসার গোষ্ঠী কিলাই ভালোবেসে ভালো নাই। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। অনেক সুন্দর এই গানটা, যতবারই শুনি ততবারই আমার ভালো লাগে। আপনার সাথে তো আমার দেখাই হয় না, এই কতদিন পর আপনাকে আপনার সাথে দেখা। আমি প্রথম এই 2025-এ আপনাকে সাক্ষাৎকার দিলাম। আমি মূলত এবছর অনেকে আসছিল, আমি কোনো সাক্ষাৎকার দিই নাই, তারপর আপনার আন্তরিকতা মানে প্রথম আমাকেই দিলেন। তো দর্শক বুঝতে পারছেন যে তাবিজ ফারুক ভাইয়া কতটা ভালো মানুষ আর কতটা ভালোবাসে আমাকে, যে আমার প্রোগ্রামে কথা বলছে। তো আমাদের তাবিজ ফারুক ভাইয়ার গানগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টস করতে ভুলবেন না।
আর আমরা শেষ পর্যায়ে চলে এসে তো আরেকটা প্রশ্ন করতে চাই ভাইয়া। হ্যাঁ বলেন। আপনারা তো আপনার বিয়ে হয়েছে কত সালে, মানে ব্যক্তিগত প্রশ্ন করছি আর কি। মানে ব্যক্তিগত সাবজেক্টগুলো মানে অ্যাভয়েড করি, এটা বেটার। না আচ্ছা, এটা স্কিপ করলাম। হ্যাঁ, আবার ম্যাডামও যদি কেউ প্রশ্ন করে যে ওই জিনিসটা, তো এই জন্য হচ্ছে কি মানে ফ্যামিলিয়ার ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়া না আনাটা বেটার আমি মনে করি। আচ্ছা, তো আপনি জীবনে কয়টা প্রেম করছেন? প্রেম তো ধরেন এটা বললে তো হিসাব করা যাবে না, মানে ওইভাবে হিসাব হয় না। প্রেম বিভিন্ন রকমের হয়, যেমন কিছু থাকে ধরেন মানে টাইম লাভ। এটা টাইম লাভটা কি? টাইম লাভ হচ্ছে ধরেন আপনি হয়তো কোনো জায়গায় স্কুলে পড়লেন, স্কুলের কাউকে আপনার ভালো লাগতে পারে, আচ্ছা, সেই স্কুল থেকে আপনি যখন কলেজে চলে যান তখন ওই ভালো লাগাটা দেখা যায় ওখানের থেকে আর নাই, তখন আপনার কলেজের একটা ভালো লাগা কাজ করে। কলেজে আবার দেখা যায় কারো না কারো ভালো লাগতে পারে, আবার কলেজ থেকে আবার ইউনিভার্সিটিতে গেলেন কিছু ভালোবাসা মানুষ প্রকাশ করে আর কিছু ভালোবাসা অব্যক্ত থাকে। অনেকজনকে আপনার দেখো চোখে ভালো লাগে, অনেকজনকে মনে ভালো লাগে, কিন্তু সবকিছুর পরে হচ্ছে যে মোহ, যে মায়াটা, মায়া মানুষের প্রতি যদি একবার জমে যায় সেটা মানুষ ছাড়তে পারে না। কিন্তু ভালোবাসার মানুষকে মানুষ ছেড়ে দিতে পারে, কিন্তু মোহের মানুষ, মায়ার মানুষকে কখনো কেউ ছাড়তে পারে না। কারণ ভালো আপনার ধরেন এই যে আমার প্রতি আপনার এটা ভালো লাগতেই পারে, যেটা আমার ভালো লাগে, কিন্তু এটা একসময় চলে যাবে। কিন্তু আমার প্রতি যদি আপনার একটা মায়া জমে যায়, যদি আমার প্রতি একটা মোহ কাজ করে, আপনি সহসা আমাকে ছাড়তে পারবেন না। তো পৃথিবীতে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মোহ, মায়া। যেমন আপনার কিছু মানুষ বলে না তোর মায়া আমাকে আজকে এই অবস্থায় রাখছে। ভালো মানুষ দেখবেন আপনি অমুককেও ভালোবাসতে পারেন, 10টা ছেলে মেয়েকে আপনি ভালোবাসতে পারেন, কিন্তু মায়া সবার জন্য আসে না, মোহ সবার জন্য কাজ করে না। লাভ উইল বি চেঞ্জেস, ভালোবাসা পরিবর্তন হয়, কিন্তু মায়া টান এটা কখনো চেঞ্জ হয় না। আপনার ছোটকালে যে আপনাকে হয়তো খুব ভালোবাসছে, আন্তরিকতা দেখাইছে, দেখেন আপনি আছে এই বয়সে এসে ওই মায়াটা কিন্তু ভুলতে পারছেন না। এটা আপনার হয়তো দাদি হোক, মা হোক, বা চাইল্ডহুড ফ্রেন্ড হোক, ওই মোহটা আমাদের কাটে না। তো এই জন্য মোহ সবচেয়ে খারাপ জিনিস। মোহের মধ্যে যদি কেউ একবার পড়ে যায় সেটা থেকে রক্ষা পাওয়া টু মাচ ডিফিকাল্ট। তো এই জন্য ভালোবাসার ক্ষেত্রে এটা হচ্ছে আবেগ, ভালোবাসার হচ্ছে সিজনাল। এটা ধরেন আপনি একটা জার্নিতে গেছেন, পাশের একটা মেয়ে সুন্দর, ওর চোখ ভালো লাগতে পারে আপনার, ওই চোখের কারণে হয়তো দুটা কথা বলছেন, তার মধ্যে একটা খানিক একটা মায়া কাজ করবে, হালকা চলে গেল, দেখা যায় 1 সপ্তাহ 15 দিন মনে রাখলেন, এরপর দেখবেন আরেকজনের জিনিস আপনাকে আবার টাচ করলো, দেখা যায় ওনাকে আপনি ভুলে গেলেন। বুঝতে পারছি, মানে একজনকে দেখার পর আরেকজনকে ভুলে যায় এরকম, এটাই। হ্যাঁ, মানে এটা পৃথিবীর নিয়ম। আচ্ছা, মানে আপনি দেখবেন আমাদের দেশে কি এটা সারা ওয়ার্ল্ডে, আপনি আমার থেকে তাবিজ ফারুক থেকে ব্যথা পাইছেন, আপনি ট্রাই করেন যে আমি আরো 2টা ছেলেকে পছন্দ করব, করে আমি তাবিজ ফারুকের দেখাই দেবো তাবিজ ফারুকের চাইতে ভালো কেউ আমাকে পছন্দ করে ভালোবাসে। ইটস নট, এটা হয় না। এক একটা মানুষ পৃথিবীতে আপনাকে এক এক রকম ভাবে মায়া দিবে, ভালোবাসা দিবে। এই জন্য পৃথিবীতে কারো জায়গা কখনো কেউ নিতে পারে না, কিছু জায়গা সারা জীবনের জন্য শূন্যই থাকে। এই জন্য আমার ধরেন জীবনে অনেক রকম ভালো লাগা, অনেক রকম ভালোবাসা আসছে, যেটা হয়তো আমি কখনো রিসিভ করেছি, কখনো রিসিভ করি নাই, বা ভালো লাগা কখনো প্রকাশ করতে পারছি, কখনো পারি নাই। এটা সবার জীবনেই থাকে এরকম একাধিক। কেউ যদি বলে যে ভাই আমার জীবনে শুধু একজনকে পছন্দ করছি বা একজনকে, এটা হচ্ছে ওই জানেনি এখন সংসার করতেছে, ওরে শুধু সান্ত্বনা দেওয়ার জন্য, মানে মিথ্যা বলা। কারণ একটা মানুষের ক্লাস 5 থেকে তার ভালো লাগা শুরু হয়, ভালোবাসা শুরু হয়। তো একটা মানুষ যদি আপনার 30-40 বছর বাঁচে, তার মিনিমাম 50-60-100টা ভালো লাগা কাজ করে। আর বিশেষ করে পুরুষদের যে স্বভাবটা আছে, মেয়েদেরও তাই, মেয়েদের স্বভাবটা একটু ডিফারেন্ট, কারণ মেয়েদের আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওরকম।
আপনি এটা রাগ করবেন, আপনাদের কিন্তু মানে জেনুইন কোনো রুট নেই, জেনুইন মানে রুট নেই, মানে মূল নেই। আচ্ছা আচ্ছা, মানে নারীদেরকে বানাইছে তার পুরুষদের হার থেকে, আচ্ছা একটা বাঁকা হার থেকে। তো এটার মিনস হচ্ছে কি, যেহেতু আপনাদের অরিজিনাল কোনো রুটস নেই, পুরুষের রুটস থেকে বানানো, এই জন্য মেয়েরা শিশুকালে থাকে এক জায়গায়, যৌবনে থাকে আরেক জায়গায়, বৃদ্ধকালে থাকে আরেক জায়গায়, মানে এটা রুটলেস। আচ্ছা, এই জন্য বিশেষ করে যারা আমার এই কথা শুনবেন, কখনো আপনি আপনার সন্তানকে, বিশেষ করে মেয়ে সন্তানকে কখনো কষ্ট দেবেন না। কারণ পৃথিবীতে আমার কাছে সবচেয়ে অসহায় মানুষ মনে হয় মেয়েরা। কারণ মা বাবা ছেড়ে যেখানে 15-20 বছর বড় হয়, এটা আরেকটা নতুন সংসারে যায়। তো ওখানে যাওয়ার পরে দেখা যায় ওদের অ্যাডজাস্ট হইতে হতে একটু সময় লাগে, এখানে কথা শুনতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে হাজব্যান্ড একে নিয়ে আমেরিকা, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া, পৃথিবীর বিভিন্ন জায়গায় চলে যায়। কিছু মুভমেন্টে আর কিছু কিছু আত্মীয় স্বজনের সাথে ওদের দেখাই হয় না, ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে ওরা অন্য জায়গায় চলে যায়। এর মধ্যে কত আত্মীয় স্বজন মরে যায়, দেখা হয় না। তো এই জায়গাগুলো মেয়েদের জীবনটা আমার কাছে খুব কষ্টের মনে হয়। আচ্ছা, আমি যে আপনি যে হারের কথা বললেন এটা একটু বলি, যে এই যে হারের কথাটা বললেন যে মেয়ে ছেলেদের হার দিয়ে মেয়েদের তৈরি করা হয়, এটা শুনেছি যে যে হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে হয়, যে হাজবেন্ডের হার দিয়ে স্ত্রী তৈরি করা হয়। এখন একটা হার দিতে একজনকেই বানানো হয়, তাহলে বাকি যারা 2-3 বিয়ে করে সেটা কিভাবে সম্ভব? এখন যদি আপনি এটা কোথায় পাইছেন সেটা আমি জানি না, ধরেন শুনেছি লোকজনই বলে, না সেটা কোরআনে আছে কিনা আমি জানি না। আমি আপনাকে বুঝাইছি যে আদমকে আল্লাহ বানাইছেন, মাটি, পানি, বায়ু, বিভিন্ন রকম জিনিস সংমিশ্রণ করে এটা বানাইছেন, কিন্তু হাওয়াকে বানাইন নাই। হাওয়াকে আদমের বাম পাজরের একটা হাড় থেকে হাওয়াকে সৃষ্টি করা। আমি আপনাকে জাস্ট আসল জায়গাটা বুঝালাম। আর যদি এখন আপনি বলেন যে এখন কিছু কিছু স্ত্রীর ক্ষেত্রে তো ধরেন এই 4 জন, 5 জন, 6 জন, এরকম 11টাও বিয়ে করে, ওইটা আমি জানি না যে হাড় থেকে। এখন যদি একটা হাড় থেকে যদি একটা আটার গোলা থেকে যদি 10টা পরোটা বানায়, তাহলে কি এইটা আপনি বলতে পারবেন যে ভাই এই আটার টেস্ট একরকম না? এখন যদি যদি আল্লাহ ফিক্সড করে রাখে, তাহলে ওই দেখা যায় বাম হাত দিয়ে এরকম সে 20টা হিসাব করে রাখছে, 5টা হিসাব করে রাখছে। এই জন্য ওর জীবনে হয়তো কোনোটায় 6 মাস থাকবে, কোনোটা 1 বছর থাকবে, কোনোটা 5 বছর থাকবে, এটা হতে পারে। লীলা খেলা এটা তো বুঝা মুশকিল। আচ্ছা, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। অনেকে মূল্যবান কথা বলেছে তাবিজ ফারুক ভাইয়া, কথার মাঝে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর কথা আছে, অনেকগুলো কাজের কথা বলেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। আর যে উদ্যোগের কথা বলেছে সেটাতে যদি আপনারা কেউ উদ্যোক্তা হতে চান এগিয়ে আসতে পারেন। যেটা সোশ্যাল ব্যাংক মানে মিডিয়া ব্যাংক, যেটা সেখানে অনেকে কাজ করতে পারেন, এটা বিস্তারিত পাবেন, অনেকে কাজ করতে পারবেন। তো সেটা শুরু হলে অবশ্যই আরেকদিন আসবো, আপনার সাক্ষাৎকার নিব, সেদিন এসে বিস্তারিত সবকিছুই দেখানো হবে এবং বলেও দিবে তাবিজ ফারুক ভাইয়া। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর আমার এনআর টিভি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার নাহার ব্লগে লাইক দিবেন, ফলো দিবেন, শেয়ার দিবেন, আর অবশ্যই কমেন্টস করবেন। আমাদের তাবিজ ফারুক ভাইয়ার গান কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। তো ভাই আমরা একটা গান গাইতে আমরা শেষ করে দিই। আমার উপরে মাটি, আমার নিচেও মাটি, চারিদিকে মাটি শুধু হাত, মাঝখানে আমি মাটি বড় অসহায়, মাঝখানে আমি মাটি বড় অসহায়। থ্যাংক ইউ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। Tata everybody, best of luck.